তোমার নামে লেখা চিঠি, কলমে নওরিন মুনতাহা হিয়া। পর্ব ২৪। অরণ্য ইনায়ার বিচ্ছেদ। ইনায়া রাগী স্বরে শান্ত হয়ে আবার পুলিশের কাছে সাফায়াতের মৃত্যুর ফাইলের বিষয়ে জানতে চায়, কিন্তু পুলিশ তার কথায় অটল থাকে। সাফায়াতের মৃত্যুর সম্পূর্ণ ঘটনা তার বা থানার অজানা তা বলে বিদায় করে দেয় ইনায়াকে। শেষ মুহূর্তে ইনায়া মিনতি করে বলে একবার পুরনো ফাইল চেক করে দেখতে। থানায় এক কোণে থাকা তালাবদ্ধ রুমে হয়তো কোথাও না কোথাও তার মামার মৃত্যুর কোনো তথ্য লুকিয়ে আছে। ইনায়া নিজের মামার খুনির বিষয়ে জানতে চায়। তার আগন্তুক শত্রুর পরিচয় স্পষ্ট করে সকলের সামনে তাকে দোষী প্রমাণ করতে চায়। নিজের অতীতের সকল রহস্য জানার জন্য তার মন উতলা হয়ে গেছে। ইনায়ার সকল চেষ্টা পুলিশের কাছে ব্যর্থ হয়, সে তাকে নিষেধ করে দেয়। থানায় তার মামার মৃত্যুর কোনো কাগজ নাই। পুলিশ তাকে বাধ্য করে থানা থেকে বের করে যেতে। পুলিশের ব্যবহার ইনায়ার কাছে অদ্ভুত লাগে, তবে অরণ্য যথেষ্ট শান্ত থাকে। পুলিশের বলা প্রতিটা কথা অরণ্যর কান অবধি আসে। ইনায়া মিনতি আর রাগ সবই অরণ্য শুনে, তবুও অরণ্য শান্ত সমুদ্রের মতো শান্ত থাকে। একবার প্রতিবাদ করে নাই, পুলিশের কথার বিরুদ্ধে ইনায়ার দেওয়া যুক্তির পক্ষে আওয়াজ তোলে নাই। রূপনগর থানার বাহিরে দাঁড়িয়ে আছে ইনায়া আর অরণ্য। বাহিরে প্রচুর রোদ, বৃষ্টি, রোদে সারা গ্রাম পুড়ছে, যেন সূর্যর তেজ আজ একটু বেশি। ইনায়ার শরীর রাগে আর রোদে পুড়ে যাচ্ছে। শরীর থেকে ঘামের বিন্দু বিন্দু কণা সারা শরীরে ছড়িয়ে পড়ছে। ইনায়ার ভীষণ রাগ হচ্ছে তার। এখন মনে হচ্ছে সে হাজার চেষ্টা করার পরও ব্যর্থ হয়ে যাচ্ছে। সত্যর খোঁজার প্রয়াস করেও সে এক বিশাল সমুদ্রের অদৃশ্য মায়ার বেড়াজালে জড়িয়ে যাচ্ছে। ইনায়া সকল ভাবনার মাঝে অরণ্যর দিকে তাকায়। সূর্যের তাপ যেন প্রখর, অরণ্যর নীরবতা তার চেয়ে অধিক গম্ভীর। অরণ্যর হঠাৎ করে এমন নীরব হয়ে যাওয়ার কারণ ইনায়ার জানা নেই। সকালে যেই অরণ্যর মুখে হাসি মুখে কথা বলেছে, এখন তার মুখ এত শান্ত। ইনায়া বলে, অরণ্য, কি হয়েছে আপনার? বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আপনি এত শান্ত হয়ে গেলেন কেন? আপনাকে জোর করে থানায় নিয়ে এসেছি বলে কি রাগ করেছেন এই ইনায়ার উপর? ইনায়ার কথা শুনে অরণ্য তার দিকে তাকায়। শীতল চোখের চাহনি, কণ্ঠে কোনো শব্দ নাই, তবুও তার দৃষ্টি যেন হাজার কথা বলে দিচ্ছে। অরণ্য চোখে এমন করে কবে তাকিয়ে দেখেছে ইনায়ার খেয়াল নাই, তবে আজ কেন জানি অরণ্যকে তার বড্ড অচেনা লাগছে। বিয়ের পর অরণ্যর এমন শান্ত রূপের সম্মুখীন তার অধিকবার হতে হয় নাই, কিন্তু আজ এমন কি হয়েছে যার জন্য অরণ্য এমন চুপ হয়ে যাচ্ছে? ইনায়া আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, অরণ্য, উত্তর দেন, কি হয়েছে আপনার? হঠাৎ করে আপনার চোখে মুখে এমন নীরবতা, গম্ভীরতা আর এমন শীতল চোখের কারণ কি? থানার সামনে থাকা দেয়ালে অরণ্য হেলান দিয়ে নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দেয়। এরপর ইনায়ার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে বিনয়ের স্বরে বলে, ইনায়া, আপনাকে যদি একটা অনুরোধ করি, রাখবেন? শত্রু হিসেবে যদি একটা পরামর্শ দেই, শুনবেন? অরণ্যর এমন কথা শুনে ইনায়া বুঝতে পারে অরণ্যর মনে বিশাল কোনো ঝড় বয়ে যাচ্ছে, যার জন্য অরণ্য এমন শান্ত ব্যবহার করছে। ইনায়া আগ্রহ প্রকাশ করে, বলুন কি অরণ্য, কি এমন অনুরোধ বা আদেশ করবেন? শুনে দেখি শত্রুর কথায় কোনো উপকার হয় আমার। খুনের তদন্ত বন্ধ করে দেন। যে সত্যি খোঁজার চেষ্টা করছে তা মাটিচাপা দিয়ে দেন। মামার কবরের মতো তার মৃত্যুর রহস্য কবর দেন। চলুন নতুন করে আবার পথ চলা শুরু করি। অরণ্যর কথা শুনে ইনায়া ওর দিকে অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। অরণ্য তাকে খুনির শাস্তি দিতে নিষেধ করছে। শুরু থেকে অরণ্য সবসময় ওর সাপোর্ট করেছে, তাহলে আজ কেন এমন ব্যবহার করছে? ইনায়ার সাথে জবাব নাই। ইনায়া বলে, আপনি কি বলছেন তা জানেন অরণ্য? আর কয়েক মাস পর আদালতে আমার খুনের রায়। যদি এখন এসএস গ্রুপের অপরাধীর কথা না জানতে পারি, তাহলে কালকে আমার ফাঁসি হয়ে যাবে। আপনি কি আমার মৃত্যু কামনা করেন? না ইনায়া, আপনার মৃত্যু হলে আমি কি করে জীবিত থাকব বলেন? তবে আসল খুনির নাম না জানলে
আপনার শারীরিক মৃত্যু হবে, আর খুনির পরিচয় জানলে মানসিক। কোনো মৃত্যুর কষ্ট আপনার কাছে অধিক বলে মনে হয়? অরণ্যর কথা শুনে ইনায়া অবাক হয়। তাহলে কি অরণ্য জানে কে খুনি? খুনি কি তার খুব প্রিয়জন যার জন্য বলছে ইনায়ার কষ্ট হবে? কিন্তু তার পরিচয় কে খুনি হতে পারে? তার শত্রু হয়ে মৃত্যু কামনা করতে পারে? ইনায়ার উত্তর জানা নাই। ইনায়া বলে, অরণ্য, আপনি কি জানেন মামার খুন কে করেছে? আসল অপরাধী কে? সে কি আমার আপনজন? অরণ্য শান্ত গলায় বলে, যদি বলে জানি তাহলে? যদি বলি সে আপনার আপনজন, তখন কি তার পরিচয় খোঁজা বন্ধ করে দিবেন? কে সে? তার নাম কি? কে খুন করেছে আমার মামাকে? এসএস কোম্পানির মালিক কে? শহরের এত নিরপরাধ শিশুকে খুন কে করেছে? এমন পাষাণ হৃদয় কার? যদি না বলি? আমার উত্তর চাই। আপনার উত্তর চাই না, আমাদের সংসার। ইনায়া, যদি এই খুনের তদন্ত আপনি শুরু করেন তবে হারাতে হবে আমাকে, ফিরে যেতে হবে আবার চৌধুরী বাড়িতে, শত্রু ভেবে ঘৃণা করতে হবে আমাকে। অরণ্যর কথা শুনে ইনায়ার মাথায় একটু একটা কথা আসে। সে জিজ্ঞেস করে ফেলে, তাহলে কি আপনি খুন করেছেন সাফায়েত মামার? এসএস কোম্পানির খাবারে বিষ মিশিয়ে কি নিষ্পাপ বাচ্চাদের খুন করেছেন? এত জঘন্য অপরাধ কি করেছেন আপনি অরণ্য? যদি আমার উত্তর হ্যাঁ হয় তাহলে কি করবে? ছেড়ে চলে যাবেন আমাকে, ডিভোর্স দিবেন আমাকে, আবার ইভান চৌধুরীর বউ হয়ে যাবেন? হয়ে যাব। অন্যদিকে ইভান রুম থেকে বের হয় নাই। আজ তার মনে ভীষণ আধার জমে রয়েছে। তার চোখের নিচে কালি পড়ে গেছে, যা দেখে বোঝা যায় সে সারারাত নির্ঘুমে কাটিয়ে দিয়েছে। সকালে সূর্যের আলো ইভানের চোখ মুখে পড়ে ইভান শ্বাস ফেলে বলে, যার জন্য আমি হাজারো রাত নির্ঘুম কাটিয়ে দিলাম সে হয়তো অন্য কারো বুকে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। চাওয়ার অধিকার সবার থাকলেও পাওয়ার ভাগ্য সবার থাকে না। কিন্তু কি করে পাওয়া যায় এমন ভাগ্য? সে ভাগ্যে আপনি আমার হবেন ইনায়া। ইভান কথাটা ভেবে মৃদু হাসে। সেই হাসির মধ্যে কত দুঃখ লুকিয়ে রাখা ছিল তা সবার অজানা। প্রতিটা মানুষ জীবনে একবার ভুল করে, কিন্তু তার ভুলের শাস্তি স্বরূপ কি তার প্রিয় মানুষকে নিজের জীবন থেকে কেড়ে নেওয়া উচিত? কিন্তু ইনায়াকে কেউ ইনায়ার জীবন থেকে জোর করে কেড়ে নিয়ে যায় নাই। ইভান সব ইচ্ছায় তাকে অন্যর হাতে তুলে দিয়েছে। তবে আজ কেন তাকে ফিরিয়ে পাওয়ার জন্য এত হাহাকার? কেন তার সাথে জীবন কাটানোর এক আকাশ পরিমাণ ইচ্ছা ইভানের? সব কথার কোনো উত্তর জানা নাই ইভানের। শুধু বেঁচে থাকার জন্য, পৃথিবীতে শ্বাস ফেলার জন্য ইনায়ার প্রয়োজন তার জীবনে। সকালে অফিসে যেতে হবে, যার জন্য বিছানা থেকে উঠে বসে। সারা রাত অনিদ্রা যাপন করার জন্য তার চোখ খুলছে না। তবুও দায়িত্ব পালন করতে হবে, যার জন্য সে দীর্ঘ শ্বাস ফেলে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। অন্যদিকে ইনায়া অরণ্যর কথা শুনে চোখে পানি চলে আসে। সেই অরণ্য কাল অবধি ইভানের নাম তার মুখে শুনে খুন করার ধমক দিয়েছে। আজ তার সামনে থাকা সেই অরণ্য ইভানের জীবনে তাকে ফিরে যেতে বলছে। অবিশ্বাস্য। ইনায়া তাচ্ছিল্যর হাসি দিয়ে বলে, আপনারা পুরুষজাতি এমন কেন? যখন যার প্রয়োজন হয় তখন ব্যবহার করেন, আবার ছুঁড়েও ফেলে দেন। জানেন, প্রিয়জন আর প্রয়োজন কথাটার মধ্যে বিশাল পার্থক্য। কারো প্রিয়জন হতে পারি নাই কখনো, হবে প্রয়োজনে সবার শীর্ষ তালিকায় ছিলাম আমি। চলবে। গল্পটি কেমন হয়েছে লাইক ও মন্তব্য করে মতামত জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।